সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, দুজনেই ব্যবসায়ী, একজন দেশে একজন বিদেশে, যদিও বাংলাদেশি দুজনই। ডক্টর হাবিব রহমান আমাদের সঙ্গে রয়েছেন। তার পরিচয় হচ্ছে তার একাধিক। তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল, তারপরে ব্যবসা করেন, তারপরে ইঞ্জিনিয়ার ছিলেন, বহু কিছু, মানে অনেক নাম। তারপরে বলে দিচ্ছি, প্রেসিডেন্ট জেনেসিস আইএমসি টেক্সাস। হাবিব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এরপর আছে শেখ মোহাম্মদ ড্যানিয়েল, বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচালক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। স্বাগত। হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবির অনেক দিন যাবতই, শুধুমাত্র রিজার্ভ ছাড়া সব অর্থনীতির সব কিতে কিন্তু নিম্নমুখী সূচকগুলো। আবার এই রিজার্ভ নিয়েও কিন্তু অনেক কথা আছে বাজারে। সেটা বলা হচ্ছে যে টাকাটা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছিল, সেই টাকাটা ভিন্ন ফর্মে বাংলাদেশের টাকাটা ফেরত আসছে। তো সেটা অনেকে বলেন, এটা এই নিয়ে তদন্ত হয়েছে কিনা জানি না। যাই হোক, এই অবস্থায় আমরা সামনে একটা নির্বাচন, ব্যবসা বাণিজ্যের যে গতি প্রকৃতি, তার মধ্যে নির্বাচন কি হবে, এই দুইজন আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি দাঁড়াবে, ব্যবসা বাণিজ্য কী হবে। আপনি তো ঢাকায় ব্যবসা করেন, আপনি টেক্সাসেও ব্যবসা করছেন, তো আপনার কি মনে হয়? আচ্ছা, আমি বলবো যে ব্যবসার পরিবেশের জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, স্টেবিলিটি অফ গভর্নমেন্ট। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে গভর্নমেন্ট একটা ডিসরাপশন হলো আর কি। এই ডিসরাপশন ইজ নট হেলদি ফর কন্টিনিউয়েশন অফ এনি বিজনেস। সো বাট অনেক সময় এই ডিসরাপশনের মানে বিভিন্ন সমাজে এটা আসে ফর এ বেটার ফিউচার আর কি। আমি ওইটাকেই ধরবো যে এই ডিসরাপশনটা হয়েছে মেবি ফর বেটার অফ দ্য কান্ট্রি। এবং এটা যদি বলি, সো আমি বলবো যে এখন ইলেকশন হয়ে যাওয়ার পরে উই আর গোয়িং টু সি যে আমরা আশা করব যে নতুন গভর্নমেন্ট আসবে এবং তারা পলিসিগত দিকে নজর দিবে। অ্যান্ড আমি টেকনোলজি বিজনেসে আছি, সো আমাদের ডালাসে এবং বাংলাদেশে দুই জায়গাতেই সাইমালটেনিয়াসলি ইটস দ্য সেম কোম্পানি। উই হ্যাভ কাস্টমার্স ইন বোথ, দুই জায়গাতেই আছে। এবং আমরা ওভার টাইম, আমরা 2003 সালে ব্যবসা শুরু করি, এখন প্রায় 22 বছর। সো এই 22 বছরে আমরা অনেক মানে অভিজ্ঞতা হয়েছে দ্যাট আমাদের বিজনেস কিভাবে ইনফ্লুয়েন্স হয় গভর্নমেন্টের অ্যাকশন এবং নন অ্যাকশনের জন্য। শুধু অ্যাকশন না, অনেক সময় আছে যে সার্টেন পলিসি এটা ফর্মুলেট করা দরকার, সেই পলিসি ঠিক টাইমে হয় না। সো আমি আপনাকে এরপরে না এই অনুষ্ঠানেই আই ক্যান গিভ ইউ সেভারাল এক্সাম্পলস যেগুলো নাকি আমাদের পলিসি মেকারদের ভবিষ্যতে যে এইসব ব্যাপারে একটু সজাগ থাকা উচিত, যে তাদের পলিসি টাইম মতো নেওয়ার কারণ না নেওয়ার কারণে দেশ কত সাফার করে, অথবা ভুল পলিসির জন্য দেশ কত সাফার করে। সো এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং উইমজিক্যালি কোনো পলিসি করা ঠিক হবে না। সো আমি এরপরে আপনার কাছে আসছি পরে। ড্যানিয়েল, আপনি তো সরাসরি ব্যবসার মধ্যে জড়িত আছেন, এক্সপোর্টের অবস্থা কি আর কি অবস্থায় আছেন? দেখেন, গার্মেন্টসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা আমাদের দেশের থেকে বেশি ইন্টারন্যাশনালি উই আর এফেক্টেড বিকজ অ্যাজ ইউ নো ডোনাল্ড ট্রাম্প সাহেব এখন যে ট্যারিফ কালচারটা এনেছে এবং এটার সাথে কানেক্টেড আরও কিছু জিনিস যেগুলি করছে, জিও পলিটিক্যাল যে সিনারিওটা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা প্রথমের দিকে আমরা কিন্তু বেশ খুশি ছিলাম যে আমাদের ট্যারিফ অন্যের থেকে কম। মানে পাশের বাসার আগুনটা আমার বাসার আগুন থেকে বেশি লেগেছে, কিন্তু আগুন কিন্তু লেগেছে, আমারও লেগেছে, তারও লেগেছে। এবং এটা লাগাতে যেটা সমস্যা হচ্ছে যে বেশিরভাগ সময় বাইরেরা বলছে যে আসো আমরা এটা ট্যারিফটাকে শেয়ার করি।
ট্যারিফ কিন্তু আমাদের উপরে যতটুকু ট্যারিফ লিভাই হচ্ছে আনফর্চুনেটলি এটা কিন্তু আনফেয়ার, এক্সট্রিমলি আনফেয়ার, কারণ আমাদের মার্জিনস অলরেডি খুব লিমিটেড। আর আমেরিকান অর্ডার মানে কিন্তু হচ্ছে কোয়ান্টিটি নিয়ে খেলা। ওখানে কিন্তু আসলে সিএমটা খুব একটা বেশি ভালো থাকে না when compared to say ইউরোপ অর ক্যানাডা। আপনার ইউএস সিএম ইজ ভেরি লো, সো ওই হিসাবে অলরেডি সিএম কম, তার উপরে ট্যারিফের ভার, সব কিছু মিলে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো দেখা যাচ্ছে যে যেরকম আমরা অনেক ম্যানুফ্যাকচার আছি যারা ইউরোপ নিয়ে কাজ করি বা ক্যানাডা নিয়ে কাজ করি, ইউএস বাদে অন্য মার্কেট নিয়ে কাজ করি, সো ওই সব মার্কেটে এখন প্রেশারটা চলে আসছে, কারণ হঠাৎ করে এখন ক্যাপাসিটি তো সবার বিল্ড আপ হয়ে গেছে। ওভারনাইট আপনি ক্যাপাসিটি কিন্তু বন্ধ করতে পারবেন না। সো ওই ক্যাপাসিটিগুলি যখন আপনার ইউরোপমুখী হচ্ছে বা ক্যানাডামুখী হচ্ছে, তখন ওভার সাপ্লাই হচ্ছে, প্রাইসটা ওই দিকেও প্রেশার পড়ছে। সো ওভারঅল দের ইজ এ হিউজ প্রেশার। এই জায়গাটাতে হয়তোবা একটু যদি আমরা সাপোর্ট পেতাম, একটু একটা ব্রিদিং স্পেস পেতাম, সো দ্যাট উই ক্যান কাম আউট অফ ইট, তাহলে ডেফিনেটলি বেটার হতো। বাট ইভেনচুয়ালি মার্কেট উইল কারেক্ট ইটসেলফ, অ্যান্ড অ্যাজ দে সে ইটস এ জাঙ্গল, মানে ফিটেস্ট যে থাকবে সেই সার্ভাইভ করবে। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট মার্কেট টু সার্ভাইভ ইন। তার মানে কম্পিটিটিভ মার্কেট, এক্সট্রিমলি কম্পিটিটিভ। আমার আব্বা বলে শত্রুকে গার্মেন্টস ফ্যাক্টরি ধরে দাও। সো ইট ইজ লাইক দ্যাট, ইট ইজ ভেরি ট্রু টুডে দ্যাট গার্মেন্টস ফ্যাক্টরি চালানো মানে হচ্ছে কিন্তু অনেক বেশি হেডেক, অনেক বেশি টেনশন। আপনার দেশের যে স্টেবিলিটির কথা স্যার বললেন, অফকোর্স ওইটা তো একটা আছেই, দ্যাটস এ অ্যাডেড হেডেক, যেটা আপনার ধরেন whether it is about bureaucracy, whether it is about things becoming so slow, আপনার পোর্টের চার্জেস হঠাৎ করে বাড়ানো, এটার কোনো যুক্তি নেই। বিকজ চট্টগ্রাম পোর্ট হচ্ছে বাংলাদেশ সরকারের ওয়ান অফ দ্য ভেরি ফিউ ওনড বিজনেসেস যেটা প্রফিট আর্ন করছে, এবং আজকের থেকে না অনেক বছর ধরে প্রফিট আর্ন করছে। কিন্তু সার্ভিসের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, সার্ভিস ডিলে হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু হঠাৎ করে আপনার প্রাইস বাড়িয়ে দিল, রেটস বাড়িয়ে দিল। সো এখন আপনি চিন্তা করে দেখেন যে ড্যামেজ রেট যখন আপনি বেড়ে যাবে, ড্যামেজের অ্যালাউবেল টাইম যখন কমে যাবে, ইনসেন্টিভ কিন্তু ওই পোর্টের অপারেটরদের স্লো করে আপনার মালটাই ছাড়ানো, কারণ যত আস্তে ছাড়বে অতই তাদের ইনকামটা বাড়ছে। ইট মেক্স নো সেন্স, ইট মেক্স অ্যাবসলিউটলি নো সেন্স। সো আনফর্চুনেটলি এই যে ইনস্টেবিলিটি ইন পলিসি মেকিং আমাদের, যেটা স্যার খুব eloquently he has explained on a government level, I would say that on every policy level একটা স্টেবিলিটি দরকার। আপনি আজকে যদি দেখেন বাংলাদেশ ব্যাংকের কেউ যদি আপনার লোন থেকে বের হতে চায়, এক্সিট পলিসি যেতে চায়, কতগুলি সার্কুলার আছে, একইভাবে আপনি যদি এনবিআর-এ যান, কাস্টমসে যান, তাহলে সার্কুলারের শেষ নেই। সো ইনস্টেড অফ হ্যাভিং প্রপার পলিসি, যে ধরেন আপনি একটা সলিড পলিসি অ্যান্ড ইউ রিমেইন উইথ দ্যাট পলিসি ফর 10 years, তাহলে ইটস এ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিওয়ান। ইনস্টেড অফ দ্যাট একটা গ্রুপ যাচ্ছে, লবিং করছে, পলিসিটা চেঞ্জ হচ্ছে, একটা নতুন সার্কুলার বেরোচ্ছে। সো এক এক সময় এক একটা সার্কুলার বেরোচ্ছে, একটা সার্কুলার দিয়ে কেউ পার পাচ্ছে, কিন্তু ওই সার্কুলার দিয়ে আরও 10টা ব্যবসায়ী কিন্তু আটকে যাচ্ছে। সো ইটস নট আ লেভেল প্লেইং ফিল্ড আনফর্চুনেটলি। সো আই থিঙ্ক ইফ গোয়িং ফরওয়ার্ড আমাদের একটা বিগেস্ট, স্যার জাস্ট মাই লাস্ট পয়েন্ট উড বি, আপনি যেটা বলেছিলেন যে what do we see about the upcoming election? So I think that এই সরকারটা তো, গতবার আপনার সাথে কথা ছিল, এই সরকারে অনেক নামি দামি ব্যক্তি ছিলেন, সবাই ছিলেন, ভালো মানুষ ছিলেন। আমাদের একটা এক্সপেকটেশন ছিল রিফর্ম হবে, যে ধরেন সিভিল সার্ভিস একটা রিফর্ম হবে বা বিভিন্ন জায়গায় রিফর্ম হবে, যেন কালচারটা ইজি হয়, ব্যবসা করে ইজ অফ ডুইং বিজনেসটা যেন ভালো হয়। কিন্তু আনফর্চুনেটলি ইটস এ মিসড অপরচুনিটি। আই হোপ যে আগামীতে যখন যেই সরকার গঠন করবে, তারা যেন এই অপরচুনিটিটা নেয়, এখানে এই রিয়েল রিফর্ম আনে বিউরোক্রেসিতে, সো দ্যাট যারা আমাদেরকে রেগুলেট করছে তারা যেন অ্যাটলিস্ট মিনিমাম ওই সাবজেক্টের উপরে তাদের কিছু দক্ষতা থাকে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিব রহমান। আপনি তো একটা ইঙ্গিত করেছিলেন যে বাংলাদেশ ব্যবসা বান্ধব নয়, এইরকম একটা ইঙ্গিত করেছেন, কেন মনে হয় আপনার? আচ্ছা, আমরা তো টেকনোলজি নিয়ে, মানে সফটওয়্যার, ভয়েস রিলেটেড সফটওয়্যার বিজনেসে উই আর এনগেজ 23 বছর ধরে। সো আমারটা যদি কয়েকটা এক্সাম্পল আপনাকে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে যে কিভাবে যে এখানে ব্যবসা বান্ধব যে এখানে না সেটা ফুটে উঠবে আর কি। যেমন প্রথমে আমি বলি যে ফ্যাক্স 1989-এর শেষে যখন ফ্যাক্স সার্ভিস আসলো, পৃথিবীতে নতুন আসলো, তখন বিটিটিবি এটা বাধা দিল। কেন বাধা দিল? যে তাদের টেলিগ্রাফ বিজনেস
রেভিনিউ কমে যাবে। তারপর 2 বছর ব্লক রেখে তারপর তারা যখন নাকি বিভিন্ন লোকজন আনা শুরু করলো যে ফ্যাক্স সুটকেস ইয়েতে, তখন বিটিটিভি বললো যে ঠিক আছে 50,000 টাকা ডিমান্ড নোট দিয়ে ফ্যাক্স একটা ব্যবসা নিতে পারবে। 50,000 মানে এখনকার 2 লাখ টাকা একটা ফ্যাক্স মেশিন। এখন ফ্যাক্স মেশিন অবসলিট হয়ে গেছে, ফ্যাক্স সার্ভিস। সো আমরা তারপরে ছেড়ে দিলাম। এরপরে আসেন ইন্টারনেট 1990s, আর্লি 90s আমরা গ্লোবাল ক্রসিং তখন পুরো পৃথিবীতে সাবমেরিন কেবল তারা লে করছে আর কি। সো বাংলাদেশকে অফার করা হলো ফ্রি কানেক্টিভিটি। তারা অবশ্য সার্ভিস যখন যাবে তখন চার্জ করবে। আমরা ইন দ্য নেম অফ মানে ডেটা প্রোটেকশন, যে দেশের ন্যাশনাল ইয়ে হয়ে যাবে, এটা একটা আজগুবে একটা জিনিস আর কি, যে না আমরা নিব না। আচ্ছা, তারপরে এইটাই আবার 1996-এ আমরা $65 মিলিয়ন দিয়ে CME-V4 এর মেম্বার হয়ে আমরা লাইনটা নিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে 90 থেকে 96 এই সময়ের মধ্যে পৃথিবীতে বিশেষ করে ওয়েস্ট থেকে, আমেরিকা থেকে কল সেন্টার অ্যান্ড আদার সফটওয়্যার রিলেটেড কাজ যেটা ওরা আউটসোর্স করেছে। তো আউটসোর্সের সময় যেহেতু আমাদের সাবমেরিন কেবল ছিল না, শুধু আমরা ভিসাটে ছিল, সো ইট ওয়েন্ট টু ইন্ডিয়া অ্যান্ড ফিলিপিন্স মেনলি, আয়ারল্যান্ডে কিছু গেছে। যখন 96-এ আমরা এই ইয়াটা শুরু লিঙ্কটা হলো, তখন প্রবলেম হয়ে গেল কি, বাই দ্যাট টাইম ওয়েস্ট নোজ অনলি দোজ টু, ওই হাবগুলো একটু ইয়ে হয়ে গেছে। সো এইখানকার আমরা যারা নাকি টেকনোলজিতে এন্টারপ্রেনার, আমরা এখানে পিছায় পড়লাম। আচ্ছা, আমি শর্টে এগুলো এক একটাকে অনেক ইয়ে করা যায়। তারপর আসলো ভিওআইপি। দেখেন 2000 সালে ভিওআইপি, আই জাস্ট কমপ্লিটেড মাই পিএইচডি অ্যান্ড আমি তখন ওই যে আমেরিকান টেলিকম কোম্পানি ভেরাইজন এখন যে আর কি, দ্যাটস দ্য লার্জেস্ট পসিবলি বা AT&T, ওকে, আমি ওইখানে দেখলাম দ্য এন্টায়ার দ্য সিস্টেম আই ওয়াজ অলসো ইনভলভ ইন, যে তারা ট্র্যাডিশনাল এক্সচেঞ্জকে তারা সফটওয়্যারে নিয়ে যাচ্ছে, ভয়েস ওভার আইপি টেকনোলজির মাধ্যমে। অ্যান্ড আই কুড সি ক্লিয়ারলি ভবিষ্যতে যে এই টেলিকমের এই ভয়েস ওভার আইপি উইল ডমিনেট। বাট বাংলাদেশে হলো কি, এটাকে বানায় দেওয়া হলো যে একটা টাইটেলই দেওয়া হলো অবৈধ ভিওআইপি। যারা ইনিশিয়াল পায়োনিয়ার যারা এটা, বিকজ এই টেকনোলজি আগে আপনাকে যদি একটা টেলিকম সার্ভিস চালু করতে হয় একটা দেশে, বা একটা আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ওন এ টেলিকম কোম্পানি, possibly you need $500 million or $600 million. But this technology is allowing somebody যে আপনার যদি $1 লাখ থাকে, আপনি একটা টেলিকম কোম্পানি ছোট চালু করতে পারেন। সো এই যে ব্যারিয়ার ডিসরাপ্টিং এই যে টেকনোলজি আসলো, আমরা এটাকে প্রপার এটাকে ইনকিউবেট করতে না দিয়ে প্রথমেই আমরা এটাকে বাধা দিলাম। মানে কীভাবে বাধা হবে, বাংলাদেশের বোধহয় ড্রামাটিক বাধা এটা হয়েছে। বাট এখন দেখেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, আপনি টেলিফোন ইউজ করেন, যা কিছু ইউজ করেন, এভরিথিং ইজ অন ভিআইপি। আচ্ছা, ওয়েস্টে করে কি, তারা অ্যালাউ করে যে একটা নতুন টেকনোলজি, নতুন বিজনেস প্রসেস যেটাই আসুক, লেট ইট ফ্লারিশ। তারা 4-5 বছর এটাকে মানে গ্রো করতে দেয়, রেগুলেশন পরে আসে। আমরা জিনিসটা স্যান্ডবক্সিং করে, হ্যাঁ আমরা স্যান্ডবক্স। আমরা এখানে হয় কি, এটা যে প্রথমে জিনিসটা বুঝি না, যেহেতু আমি বুঝি না, ব্লক। কারেক্ট। আচ্ছা, হ্যাঁ। তারপরে আরেকটা আসে যেমন ক্রিপ্টোকারেন্সি, এখন যে বিটকয়েন আর এটা আমরা এইটাকে বানায় দেওয়া হলো যে এটা ওই যে ইলিগাল। হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলাম আজকে না, বছরখানেক আগে, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন হইতে সাবধান, এই মর্মে জনসাধারণকে জানানো হইতেছে যে এটা। আমি আজকের এই অনুষ্ঠানে বললাম, আগামী 7 থেকে 10 বছরের মধ্যে আমরা এখানে কেউ আমরা টাকা পকেটে নিয়ে কাজ করব। এভরিবডি উইল তার সেলফোন, যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়ে এই টাকাটাও ক্রিপ্টোকারেন্সি যে এই যে টেকনোলজিতে এটা ডিজিটাইজড হবে। সবাই যত আপনি কফি কিনেন, যা কিনেন, আপনি
আপনার সেলফোন দিয়ে করবেন। কিন্তু এটাতে হচ্ছে কি, এইটার যে চর্চা যে এখন এই সময় চর্চা হতে হবে, এই চর্চাটা এখন করার আমাদের ইয়াং যারা এই যে ইনোভেটিভ চিন্তা করে তাদেরকে আমরা থামাই দিচ্ছি। আমি একটা পিকুলিয়ার একটা এক্সাম্পল দিই। এই যে জয়দেবপুরে আমি ওই দিন একটা ইয়েতে দেখলাম ইউটিউবে, বিটকয়েন বেচিয়া হইল ধনী, কিনিল অডি, ধরিল র্যাব। ওই যে আচ্ছা, তার মানে সে হয়তো তার চাচা বা ভাই বা কে বিদেশে আছে, তাকে বললো আমার একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট ওপেন করো, সে হয়তো কিছু ডলারের ঢুকাইলো, সে এখান থেকে ট্রেডিং করলো। এটাকে এনকারেজ করা যায়। এখন আপনি আমেরিকায় দেখেন, ইউএস গভর্নমেন্ট যে এখন গোল্ড রাখতো, গোল্ডের সাথে এখন এটাকে বলা হয় ডিজিটাল গোল্ড, যে বিটকয়েন দে উইল প্রিজার্ভ। এল সালভাডোরের পুরো সার্ভিস চলতেছে বিটকয়েনের উপরে। মিডল ইস্টে যেমন টেক্সাস, স্টেট অফ টেক্সাস, স্টেট অফ ওহাইও, তারা বিটকয়েনকে রিজার্ভ রাখছে। সো এইটা আমরা কিন্তু ছাড়বো ঠিকই, যখন ছাড়বো সব এই যে অন্য জায়গায় সব ম্যাচিওর হয়ে গেছে টেকনোলজি, আমরা পিছিয়ে যাব। আমি একটু ইয়ে করে নিই আপনার, এই যে একটা ড্রোন, এখন আপনার ড্রোন দেখি সব জায়গায় না। ড্রোনের জন্য আমি দেখলাম, ওই দিন গেলাম যে এটা পলিসিটা কি, এখানে দেখলাম যে এখন করে প্রথম 2 বছর আগে দেখেছিলাম যে এটা ডিফেন্স, তারা এটা ম্যানেজ করবে, এটা অন্য কেউ আনতে পারবে না। তো আমার ছেলেরা আসে, তারা তো ওইখানে তো ড্রোন তো সবসময় ইউজ করে, দে আর টেকিং হিয়ার, যেখানে যায়। হ্যাঁ, এখন এই ড্রোন দিয়ে হলো কি, আমি পরে পলিসি দেখলাম এখন আমাদের সিভিল এভিয়েশন অথরিটিকে দেওয়া হয়েছে, তারা একটা 8-9 পাতার পলিসি। এটা যে কী লেখা কি না এটা তারাই জানে। এর মধ্যে আমি দেখলাম যে এই 7 আউন্স আর 8 আউন্সের বেশি ড্রোন হলে এটা লাইসেন্স লাগবে, কোনো ড্রোনে ক্যামেরা থাকতে পারবে না, এমন কোনো আপনার মোবাইল ফোনে কি এমন কোনো মোবাইল ফোন আছে যেখানে ক্যামেরা নাই। আর ড্রোনের কাজ, এটা দিয়ে প্রবলেমটা হলো, এখন আমেরিকাতে, ইউএইতে, বিভিন্ন দেশে ড্রোন নিয়ে হাই স্কুল কলেজের ছেলে মেয়েদের কম্পিটিশন হয়, এই ড্রোনকে কতভাবে তারা উদ্ভাবন ইউজ করতে পারে। সো এরা দেয়ার মাথার মধ্যে দেয়ার ক্রিয়েটিভ চিন্তা করে। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা এইসব আইন কানুনের জন্য ড্রোন যখন এখানে ওপেন করবে, তখন আমরা দেখা যাবে আমরা ওখানে ম্যাচিওর হয়ে গেছে। ডক্টর হাবিব, এই পর্যায়ে আমি শুনি ড্যানিয়েল কিভাবে দেখেন, শুনলেন তো? জি, এটা খুবই ইন্টারেস্টিং, বিকজ আমার মনে হয় যে আমার ফ্রাস্ট্রেশনসগুলি স্যার খুব সুন্দর করে প্রেজেন্ট করছিলেন। যে আসলে বাংলাদেশে আনফর্চুনেটলি সিচুয়েশনটা হচ্ছে এরকম, আমি ক্লাস 6-এ থাকতে আমি ভালো রেজাল্ট করেছিলাম, তো আমার আব্বা আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছে হংকং থেকে। তো সাথে আমার জন্য একটা ওয়েবক্যাম আনছে, যে আমার নানি বিদেশে থাকে, আমি ওনার সাথে যেন স্কাইপে আমি কথা বলতে পারি। তো এখন আমার মৌলভী সাহেব, উনি কিন্তু শিক্ষিত, উনি কিন্তু আলেম, উনি কিন্তু কোরআনে হাফেজ। এখন উনি আমার বাসায় আসলেন, আমার রুমে আসলেন, তা আমি ওনাকে বললাম যে দেখেন এটা কি। তো তখন উনি তো বুঝেন এটা কি, বলে এটা কি বাবা? তা আমি বলি যে এটা একটা ক্যামেরা, এটা দিয়ে আপনার কাপড়ের ভিতরে সব দেখা যায়। উনি ভয় আমার রুমে আর আসতো না। সো জিনিসটা হচ্ছে, আপনি যখন কোনো কিছু জানবেন না, ওই জিনিসকে আপনার খুব ভয় লাগবে। তো আনফর্চুনেটলি যে কথাটা স্যার বলছিলেন, ইটস এ প্রপার এক্সাম্পল অফ হাউ পলিসি মেকার্স ইন দিস কান্ট্রি যে বিষয় নিয়ে, যে টপিক নিয়ে পলিসিটা বানাচ্ছে, ওই টপিকের উপরে খুব কম জ্ঞান থাকে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি ধরেন ইন্স্যুরেন্সের কথা যদি চিন্তা করেন, আমরা বাংলাদেশে আমাদের যারা এক্সপ্যাটস ভাইরা আছে, সাউদিতে কাজ করছে, মালয়েশিয়াতে কাজ করছে, আমরা তাদেরকে সার্ভিস দিতে চাই। কারণ ধরেন আলহামদুলিল্লাহ এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 7 দিনে বিমা দাবি দিচ্ছে গত 13-14 বছর, স্যার এটা আপনি জানেন ভালো করে। আমাদের একটা ডিজায়ার ছিল যে আমরা মালয়েশিয়াতে আমাদের যারা বাঙালি ভাইরা কাজ করছে, ওইখানে উই উইল সেল ইন্স্যুরেন্স। এবং আমাদের কাছে মালয়েশিয়ান কোম্পানিরা এসেছে, ইনশোরটেক কোম্পানিরা এসেছে, যে যেখানে এত বেঙ্গলি কমিউনিটি আছে, ম্যাসিভ বেঙ্গলি কমিউনিটি, উই হ্যাভ সিলেক্টেড ইউ, উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ বিকজ ইউ হ্যাভ ডিজিটাল প্ল্যাটফর্ম, উই ওয়ান্ট টু সেল ইউর ইন্স্যুরেন্স। আমরা যখন ওদের ব্যাংক নিগারা পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন পারমিশন চাচ্ছি, আমরা কিন্তু পারমিশন পাচ্ছি না। তা আমি যদি আমার বাঙালি ভাইদের পলিসি অফিসিয়ালি বিক্রি করতে চাই, আমি পারবো না।
আনঅফিসিয়ালি যদি আমি বিক্রি করতে চাই আমি কিন্তু বিক্রি করতে পারবো। এই যে ড্রোনের মতো আপনার ঢাকা শহরে এতগুলি বিয়ে হলো, এই যে ডিসেম্বর মাস গেল চট্টগ্রামে বিয়ে হলো, প্রত্যেকটা বিয়েতে 4টা-5টা করে ড্রোন ছিল। কারো কাছে কি লাইসেন্স আছে? কেউ লাইসেন্স নিতে পারবে? সো এই রেগুলেশন করার মানে কি, যে রেগুলেশনে আপনি অ্যাকচুয়ালি টিকতে পারবেন না। 96-এ আমরা যখন 90s-এ যখন আমরা ইন্টারনেট বুমটা মিস করলাম, ইন্ডিয়া টুক দ্যাট অ্যাডভান্টেজ। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা মিস করে গেলাম। পাকিস্তানে এখন দেখেন আপনার ক্রিপ্টো মাইনিং করছে। কারা করছে? পাকিস্তান আর্মি ইজ ডুইং ইট। ওয়ার আর উই? আমরা এখনো ওই স্যাস বেসিসে ইন্ডিয়ার থেকে, আমেরিকার থেকে, জার্মানি থেকে সফটওয়্যার এনে আমাদের অপারেশন চালাচ্ছে। বিকজ when your mentality is আপনি শিখতে চান না এবং নতুন ইনোভেশনকে আপনি বন্ধ করতে চান, তার মানে ইউ হ্যাভ বিকাম আ গ্রেভইয়ার্ড অফ ইনোভেশন। আপনি নতুন কোনো কিছু করতে পারবেন না। আজকে আমার 11.5 লক্ষ কাস্টমার বেজ আছে সারা বাংলাদেশে, আমাদের সোনালী লাইফের। আমাদের প্রায় 4.5 লক্ষ অ্যাপ ইউজার আছে। আমরা চাইলে কি ওনাদেরকে একটা ওয়ালেট দিতে পারি না? আমরা চাইলে কি ওনাদের লাইফটাকে আরও ইজি করতে পারি না, যেটার মাধ্যমে আমি তার ডেটা অ্যানালিসিস করে তার প্রিমিয়ামটাকে আরও কমাইতে পারি? যেহেতু তার হেলদি লাইফস্টাইল আছে, আমি আরও কমাইতে পারি, তার স্টেপস কাউন্ট করাতে পারি, অনেক কিছু করা সম্ভব। আপনার বিদেশে গেলে ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাপগুলি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বাট এভরি টাইম উই ওয়ান্ট টু ডু সাম ইন্টিগ্রেশন, দের ইজ এ ব্লকেড। ওয়াই? এই যেরকম বলেন বাংলাদেশ ব্যাংকে যে আপনি দেখছেন ক্রিপ্টোকারেন্সিকে এমনভাবে লেখা হচ্ছে যেন এটা মাদক। হ্যাঁ, অ্যাবসার্ড, বিকজ ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হায়ার দ্য বেস্ট পিপল। আপনার বাংলাদেশে পিডব্লিউসি, কেপিএমজি, এটা সবাই তো অফিস খুলে দোকান খুলে বসে আছে, এদেরকে ডাকেন, পলিসি সাপোর্ট নেন, তাহলে তো হচ্ছে। বাট ইনস্টেড অফ ওপেনিং আওয়ার মাইন্ডস টু দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ দিস আনফরগিভিং নেচার, যেখানে আমরা নতুন কোনো কিছু ইনোভেটিভ কাজ কেউ করলে আপনি ফরগেট অ্যাবাউট অল দ্যাট। আপনার আজকে একটা ছেলে যদি ফ্রিল্যান্সিং কাজ করে, বাংলাদেশে বসে ডলার কামাচ্ছে, অ্যাপ্রিসিয়েট না করে ওরে ব্যাংকে যখন টাকা তুলতে যায় ওকে জিজ্ঞেস করে টাকা কই পাইছো, টাকাটা কে পাঠাইছে, এটা কি টেরর ফাইন্যান্সিং এর পার্ট কিনা? আরে ও ফ্রিল্যান্সার, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পরে ও কারোর জন্য একটা গ্রাফিক ডিজাইনের কাজ করে দিয়েছে জার্মানিতে, ওকে $20 পাঠাইছে, তুমি এটা নিয়ে কেন তাকে হ্যারাসমেন্ট করতেছো? দ্য আনফর্চুনেট প্রবলেম আমাদের পলিসি মেকারদের লেভেলে হচ্ছে যে উই ওভার রেগুলেট। আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি পৃথিবীতে গত 3 ডেকেডে ছিল চায়না। When we think of China as a communist nation, but China's industries are one of the least regulated industries in the world. That's why they've been able to grow. পৃথিবীর সব দেশে এখন inflation is a problem. China's problem হচ্ছে China's negative inflation, because they are trying to get market share এত aggressively যে তারা below their cost price they are selling inside their local market. এটা কিন্তু this is a problem for the Chinese government right now. It's a good problem to have. Whereas আমরা এখন পর্যন্ত গাড়ি ম্যানুফ্যাকচারিং বাদ দেন, আপনার ড্রোনের কথা বলতেছেন, ওরা ম্যানুফ্যাকচারিং করে দুনিয়া ভরাই ফেলতেছে, চায়না আর টার্কি। আমরা এখনো ড্রোনের লাইসেন্স 8 পৃষ্ঠার থেকে কমাতে পারি না। This is how can you expect us to be innovative? You tell my generation to be innovative, I'm sure there'll be millions of people who can build software better than what Mark Zuckerberg has done. But if Mark Zuckerberg was born in Dhaka City, এতক্ষণে ও অলরেডি গিভেন আপ করে ও একটা কোনো এবি ব্যাংক বা কোনো একটা ব্যাংকে আইটি অফিসার হিসেবে চাকরি করতো। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা অ্যাড করতে চাই, একটা এক্সাম্পল দিই। এটা আমাদের এটা বিটিআরসির ব্যাপার আর কি। বিটিআরসি যে টেলিকম রেগুলেটরি অথরিটি, তাদের একটা পলিসি আছে যে কল সেন্টার লাইসেন্স নিতে হবে, ঠিক আছে, লাইসেন্স ভালো কথা, এবং কল সেন্টারটা অপারেট হতে হবে। সাপোজ একটা অফিসে এই জায়গায় 20 সিটের কল সেন্টার, 20 জনকে এখানে বসতে হবে, এবং একটা আইপি অ্যাড্রেস ওরা ইয়াতে করে দেবে। মানে মোট কথা হলো এই কল সেন্টারের নামে যেন ভিওআইপি, এই যে কল টার্মিনেশন, বিটিটিবি বা ইন্টারন্যাশনাল গেটওয়ে বাইপাস করে গেলে তারা ট্যাক্স পায়, ট্যাক্স হয়, ঠিক আছে। এখন আমাদের এই সার্ভিসে আছে এটাতে প্রায় মোর দেন 100 পিপল আর এমপ্লয়েড হিয়ার। তারা এখন আমেরিকাতে অনেক ইয়েতে আছে যে ফার্স্ট কলটা ডক্টরস অফিস, লয়ার্স অফিস, তারা চায় যে ওইখানে কথা বললো যে কী করবা, মানে পেমেন্ট অথবা অ্যাপয়েন্টমেন্ট এই ধরনের কাজ, সেটা করে কি এটাতে যে আওয়ার, যে মানে ম্যান আওয়ারের যে কস্ট ওইখানে, ওইটা যদি ফার্স্ট কলটা এখানে আসে, ওভারসিজ ওরা বিপিও সার্ভিস বলে, বিজনেস প্রসেস আউটসোর্স। সো এইটা আমাদেরকে দিলে
সো আমরা এটা $8 $9 পার আওয়ারে আমরা দিলাম, ওইখানে তার $20 খরচ হয়। $8 আমার জন্য এটা অনেক টাকা, আমি এখানে এমপ্লয় রাখতে পারি। এখন ওইখানে 12 ঘন্টার ডিলে, এই 12 ঘন্টা ডিলের জন্য ওইখানে যখন দিন এখানে রাত, সো দিনের সময় কল করতে হলে এখন আমার 20 জন দরকার। আমার টেকনোলজি আছে, বিটিআরসি উইল নট অ্যালাউ আমাদের যে এজেন্টরা তার বাসার থেকে কাজ করবে। মনে করেন ছাত্রী আছে বা মহিলা আছে, সে তার বাসার থেকে কাজ করবে, বিটিআরসি এটা অ্যালাউ করে না। কেন করে না? ওই যে এই যে বিটিটিভি ওই হারাবে। ওই মনে করেন তারা, আমি যদি একদম লেম্যান হিসেবে বলি, যে তারা তো $1 লাখ ওইখানে বাঁচাতে যে এই দেশের $1 বিলিয়ন ক্ষতি করতেছে। বিকজ এখন তারা যদি বলে যে আমার মহিলা এজেন্ট দরকার, এখন মহিলা এজেন্ট তারা রাত্রে 1টা-2টার সময় অফিসে এসে কাজ করতে চায় না অনেকে। হ্যাঁ, এখন সে যদি তার বাসায় যদি কাজ করতে পারতো, তার এই কমিউনিকেশন লাগে না, এই যে গাড়ি দিয়ে আসতে হয় না, যেতে হয় না, মানে কল আসবে, কলটা অটোমেটিক্যালি ওইখানে কল সেন্টারে না এসে এটা যাবে হলো তার বাসার যে সেলফোন বা তার বাসায় যে আইপি ফোনটা দেওয়া হবে, দ্যাট উইল বি তার স্টেশন। হ্যাঁ, সো এইটা এখন পর্যন্ত যদি বিটিআরসির কেউ যদি এটা দেখে থাকেন এই অনুষ্ঠানটা, প্লিজ আপনারা এটা অ্যাড্রেস করেন যে এই আমাদের দেশের পলিসিগত মানে ডিলে বা এই কারণের জন্য বা অনেক সময় আমাদের দূরদর্শিতার জন্য আমাদের ব্যবসার ক্ষতি হয়, আমাদের ব্যবসার প্রসারে ক্ষতি হয়, এটা দিনের শেষে দেশের ক্ষতি হয়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর হাবিব রহমান এবং শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হাবিব রহমান, শেখ মোহাম্মদ ড্যানিয়েল। আপনাকে দিয়ে শুরু করি আবার এই পর্যায়ে। গ্রামীণ ফোনের সিইও বলছেন যে বাংলাদেশে বিনিয়োগের বিদেশিরা আগ্রহী হচ্ছে না। আপনার স্থানীয় ব্যবসায়ী হিসেবে আপনার অবজারভেশন কি? স্যার, আমাদেরও ইন্টারেস্ট খুব কম, লোকালেরও খুব কম। স্যার, প্রথমত স্যার, ব্যবসা কেন করবে কেউ? প্রফিটের জন্য। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কিন্তু প্রফিটটা, যেরকম স্যার এখানে ব্যবসা করছেন, স্যারের এই দেশের মানুষ এই হিসাবে ওনার একটা দেশের প্রতি ভালোবাসা আছে, বাট এখান থেকে প্রফিট নিয়ে যেতে কিন্তু ওনারও কিন্তু নিশ্চয়ই অনেক কষ্ট হয়। ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক রিপাট্রিয়েট প্রফিট অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ, অনেক ডিফিকাল্ট। সো যারা বিনিয়োগ করেছে, যেরকম কিয়াকসুন সাহেব আমাদের ইয়াং ওয়ান্সের মালিক, উনি তো একসময় লিটারালি ওনার চোখে পানি চলে আসছিল যে it has been such a difficult journey for him to take money, repatriate his profits, যেটা রাইটফুলি his own, কারণ উনি ক্যাপিটাল দিয়েছে, উনি রিস্ক নিয়েছে, উনি শ্রম দিয়েছে, কষ্ট করেছে, অর্ডার এনেছে, বিশাল বিশাল ফ্যাক্টরি বানিয়ে তারপর উনি প্রফিটে তো স্বাভাবিকভাবে উনি নিয়ে যাবে, কিন্তু এটা নেওয়াটা খুবই ডিফিকাল্ট বাংলাদেশে। সো দ্যাট ইজ ওয়ান মেজর অবস্টেকল, ওয়ান অফ দ্য রিজনস। বাট অলসো স্যার, আপনি বাংলাদেশে দেখেন যে কোনো ব্যবসা শুরু করাটা খুবই ডিফিকাল্ট। মানে আমরা কিছু মুভিজ দেখি, ইন্ডিয়ান মুভি, যে লাইসেন্স রাজের আমলের, বা কিছু ডকুমেন্টারিজ আছে যে লাইসেন্স রাজ ছিল ইন্ডিয়াতে। এই লাইসেন্স রাজের ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বেসিক্যালি ব্রিটিশরা কন্ট্রোল করতো, যে একটা এলিট একটা ক্লাস থাকবে যারা তাদের ব্রিটিশদের সাথে কাছে, তারাই শুধু কিছু ব্যবসা করতে পারবে, বাকিরা কিন্তু কেউ ব্যবসা করতে পারবে না, তারা গোলামি করবে। বাংলাদেশে কিন্তু সিমিলার কালচার, যে ভিওআইপির ব্যাপারটা যেটা স্যার এক্সপ্লেন করেছেন, বা এছাড়া অনেক রকমের ব্যবসা আছে যেগুলি বাংলাদেশের লাইসেন্স ছাড়া আপনি করতে পারবেন, এবং লাইসেন্স ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট। আপনি সার ইম্পোর্ট করতে পারবেন না, আপনাকে লাইসেন্স লাগবে। আপনার অনেক আইটেম আছে যেগুলি ইম্পোর্ট করতে পারবেন না আপনি লাইসেন্স ছাড়া। আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন না লাইসেন্স ছাড়া। আপনার অনেক আইটেম আছে আপনি এক্সপোর্ট করতে পারবেন না লাইসেন্স ছাড়া। আপনি একটা নর্মাল গার্মেন্টস ফ্যাক্টরি চালু করতে আপনার এখন, যদি আপনি বিজিএমএ সদস্য না হয়ে থাকেন, আপনার গার্মেন্টস ফ্যাক্টরি করতে 47টা লাইসেন্স লাগে। সো all these 47 licenses, মানে different paperworks, permits, licenses and everything. আপনি বিজিএমই সদস্য হলেন, ব্যবসার ভিতরে যদি আপনার হয় তাহলে অনেক ইজি হয়ে যায়, তারপরে 7-8টা লাগে। তো এই 7-8টা বা কেন লাগবে? একজন বিদেশি বিনিয়োগকারী যখন আসবে, এই 7-8টা নিতেও তো তার কষ্ট হচ্ছে। আপনি চায়না কমিউনিস্ট নেশন, কিন্তু ওরা অনলাইনে বসে সব লাইসেন্স নিয়ে ওরা 3 দিনে, in 3 business working days they have started operation. Idea to operation টাইম কম লাগছে, কিন্তু আমাদের আইডিয়া
জেনারেট করলাম, এরপরে এটাকে এক্সিকিউট করার জন্য যে প্ল্যাটফর্মটা লাগবে, যে বিজনেসটা লাগবে, এন্টিটিটা লাগবে, এটা করতে আমার 2-3 মাস সময় লেগে যাচ্ছে। সো এই 2-3 মাসের ভিতরে কিন্তু আমার যে এক্সাইটমেন্ট, আমার যে মোটিভেশন, এটা কিন্তু আস্তে আস্তে এভরিথিং ইজ ডাইং ডাউন। সো লাইসেন্স রাজ ইজ ভেরি মাচ অ্যালাইভ ইন বাংলাদেশ। এখনও আমরা ব্রিটিশ প্রথমে ব্রিটিশদের থেকে, পরে পাকিস্তানিদের থেকে স্বাধীনতা পেয়েছি, রিসেন্টলি আরও স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনও কিন্তু আমাদের সেক্রেটারিয়েট থেকে ওই মেন্টালিটির স্বাধীনতা আমরা পাইনি। আপনি এর সাথে একটু আগে কথা হচ্ছিল যে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বাংলাদেশে যেটা হলো যে একসাথে 300 এমপি গায়েব, এটা পৃথিবীতে আর কোথাও হয়নি, নোওয়্যার এলস। যে আপনার হ্যাঁ অনেক জায়গায় আপনার we have seen it in Sri Lanka, we have seen it in Nepal, we have seen it in many places, কিন্তু where people have asked the government to step down in various ways, কিন্তু পুরা গভর্নমেন্ট একসাথে পালাই গেছে, পুরা দেশের সরকার পালাই গেছে, গভর্নর সাহেব নাই দেশে। এরকম একটা সিচুয়েশনে থেকে আমরা যে স্টেবল আছি, এটার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের বিরাট বড় ব্লেসিং দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ টেকেন কেয়ার অফ বাংলাদেশ ইন পুটিং স্টেবিলিটি। বাট এখানে যদি আর একটু কমন সেন্স ইউজ করা যেত, একটু সিভিল সার্ভিসটাকে একটু যদি রিফর্ম করা যেত, একটু আরও বেশি নলেজ বেস মানুষদেরকে যদি এখানে আনানো যেত, পলিসি সাপোর্টের জন্য স্যান্ড বক্সিং করা যেত। যেরকম স্যার বললেন যে যখন একটা নতুন কোনো কিছু আসে আমেরিকাতে, নোবডি আন্ডারস্ট্যান্ড। যখন প্রথম এআই আসলো, নোবডি আন্ডারস্টুড ইট। সো দেয়ার ওয়াজ আ স্যান্ড বক্সিং পলিসি, স্টেট অ্যান্ড ফেডারেল লেভেলও একটা ছিল। অ্যান্ড দেন ওয়ান্স পিপল স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট the power of AI is, what is the difficulty of AI, what are the social cost and the social benefits of it, তারপর না আস্তে আস্তে একটা স্ট্রাকচার, একটা রেগুলেশন দাঁড়ানো শুরু হয়েছে। সো বাংলাদেশে এই জিনিসটা ফলো করা উচিত। উই আর ফলোয়িং এখনো দ্য ব্রিটিশ রাজ। উই নিড টু ফলো হোয়াট ইজ নিউ, উই নিড টু বি আহেড অফ দ্য কার্ভ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ডক্টর হাবিবুর রহমান, এআই কি বাংলাদেশের ব্যবসার নতুন কোনো সুযোগ এনে দিচ্ছে? অবশ্যই, অবশ্যই। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি যে আমেরিকাতে উই হ্যাভ 22 পিপল, এখানে 170। তো ওইখানে আমরা জাস্ট ডেলিভার করলাম একটা অটো ইন্স্যুরেন্স কোম্পানিকে, দের ইন 4 স্টেটস। তাদের পেমেন্ট প্রসেসিংটা টোটালি এআই ভার্চুয়াল এজেন্ট তারা হ্যান্ডেল করবে, মানুষ ছাড়া আর কি। এখানেও আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের ফার্স্ট ক্লায়েন্ট। এখন আমরা ব্র্যাক ব্যাংকের সাথে উই আর নেগোশিয়েটিং, রবি এক্সিয়াটা কয়েকটা দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো দিস আর ওপেনিং এআই। যেমন এর আগে আমি কয়েকটা টেকনোলজির কথা বললাম, এআই আমার মনে হয় উইল ব্রিং মোর র্যাডিক্যাল চেঞ্জেস ইন দিস সোসাইটি অ্যারাউন্ড দ্য গ্লোব। এটাতে কিছু ডিসরাপশন হবে, দেখা যাবে যে কিছু সার্টেন নেচার অফ জব হয়তো থাকবে না, কিন্তু ইট উইল ক্রিয়েট নতুন নতুন জব, নতুন নতুন অপরচুনিটি। এবং এইটার জন্য আমি জাস্ট এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের থাবা পড়ে নাই। থাবা ইন দ্য সেন্স, আমি সরি, যে থাবা ইন দ্য সেন্স যেটাকে বাধা দেওয়াটা, মানে এটা বুঝে উঠতে পারে নাই। হ্যাঁ, না আমাদের তো এর আগের ইতিহাসে দেখলাম যখনই বুঝে উঠতে পারে না তখনই একটা বন্ধ করে। তারপর যখন ছাড়ে তখন পৃথিবী সবার স্যাচুরেটেড হয়ে গেছে, তখন ছাড়ে। এখন এই এআই এখন পর্যন্ত আল্লাহর রহমত যে সরকার কোনো হস্তক্ষেপ করে নাই। এটা কিন্তু র্যাপিডলি বাংলাদেশেও এটা ইউটিলাইজেশন হবে, কারণ আমরা অলরেডি উই হ্যাভ ডেলিভার্ড সার্ভিস। আচ্ছা, ব্যবসা মানে খিতে আর কি, ব্যবসা বাণিজ্য প্রসারে সরকারের কাজটা কি? সরকারের কাজটা হলো ফ্যাসিলিটেটিং, যে ব্যবসা বান্ধব পরিবেশ ক্রিয়েট করা। যে আমি একটা নেগেটিভ এক্সাম্পল দিয়ে আরেকবার বলি, কোনো এক সময় স্বাধীনতার পরে 73-74-এ তখন আমার চাচা ঢেউটিনের ব্যবসা করতো আর কি, ঢেউটিন এনে। এখন যখন তারা ইম্পোর্ট করে, টিসিবিও ইম্পোর্ট করে। এখন টিসিবি নিয়ে আসলো কোথায়, রোমানিয়া থেকে জাঙ্ক শিপের ডোবা জিনিস নিয়ে আসলো, অনেক নিয়ে আসছে একটা হাই প্রাইস। এখন ওইটা মার্কেটে চলে না। টিসিবি করলে হঠাৎ একটা সিআরও দিয়ে সব প্রাইভেট ইম্পোর্ট বন্ধ করে দিয়ে তাদের জাঙ্কটা যেন চলে আসে। সো এইখানে টিসিবি ওয়াজ সাপোজ টু বি মানে হেল্পিং। তখন বাংলাদেশ নতুন যে মানে
সরকার এখানে বাধা দিচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোকে যেন না করে। আর এটার কাউন্টার এক্সাম্পল হল্যান্ডে আমি 1991-এ আমার AIT-র MBA করার সময় রিসার্চের কাজে রটারডামে গিয়েছিলাম, এরামুস ইউনিভার্সিটিতে। ওইখানে তারা যে পলিসি করলো যে ন্যাচারাল গ্যাস ইউটিলাইজেশনের, তারা বললো যে ওদের একটা মেজর একটা কোম্পানি আছে, তারা গ্যাস প্রোডাকশনের ক্যাপাসিটি 40% ক্যাপাসিটি ওন করে, আর ছোট ছোট কোম্পানি বাকি 60%। সো তাদের পলিসি, গভর্নমেন্টের পলিসি হচ্ছে ওই ছোট কোম্পানিগুলোকে আগে প্রেফারেন্স দিবে যদি এক্সপোর্ট করতে হয় বা যদি বেশি গ্লাট হয়। বড় কোম্পানি তার প্রোডাকশন কমাবে, বড় কোম্পানির মধ্যে গভর্নমেন্টের শেয়ার আছে। বাট দে উইল, যদি এটা এখানে হতো, পসিবলি হতো যে ছোটরা যাক, এই পেট্রো বাংলা উঠুক আর কি। এই যে আপনি যে ইফ আই মে, মানে সরকার তার নিজের স্বার্থ দেখতেছে। হ্যাঁ, এবং এটা হলো কি যে খুব মায়োপিক, এটা দেশের জন্য ভালো না, দেশের সাময়িকভাবে সরকারের জন্য। আমেরিকান গভর্নমেন্টের ব্যবসা, আমেরিকান গভর্নমেন্ট ইজ টোটালি নট ইন বিজনেস, টোটালি দে আর ইন বিজনেস অফ ওই যে কারেন্সি, ফরেন পলিসি, ডিফেন্স, এইটা দিদার হলো এগুলো নন প্রফিট বিজনেস আর কি। তারা কোনো এয়ারলাইন্স, তারা কোনো কর্পোরেশন, তারা কোনো কিছুই রান করে না। হ্যাঁ, সো আমাদের, আমি শুনেছি, আমি সবসময় আমি প্রপোনেন্ট দ্যাট বাংলাদেশ শুড নট রান বিমান বাংলাদেশ সরকারের রান করা উচিত না। অনেকে বলে যে না, আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার আমরা নিয়ে যাচ্ছি লন্ডনে, ইয়েতে, তো আমেরিকার তো নাই, ব্রিটেনের নাই, ব্রিটিশ এয়ারওয়েজ এখন এটা প্রাইভেট কোম্পানি। সো সরকার, রাজা ব্যবসা করলে ওইখানে আমি কম্পিট করতে পারবো না। সো রাজা সে ম্যানিপুলেট করবে তার পলিসি। সো এই জিনিসটা না আমাদের ব্যুরোক্রেট বা আমাদের পলিটিশিয়ানদেরকে বুঝতে হবে যে একটা, যে আমাদের বলে 6.5% হলো জিডিপির গ্রোথ, সবাই বাবা তালি করে। আমি প্রশ্ন করি আমাদের 11% না কেন, 13% না কেন? চায়নাও তো 10 বছরের উপরে তাদের ডাবল ডিজিট গ্রোথ ছিল যখন গ্রো করেছে। থাইল্যান্ডের ঠিক একই অবস্থা ছিল। আমরা 6%, 6.5% গ্রোথ হয় বলে আমরা দেখাই। আমেরিকাতে তো 3%, 3% গ্রোথ হল। 3% ইজ এ গুড গ্রোথ বিকজ ইটস এ জায়ান্ট ইকোনমি। আপনি যত বড় হবে তত গ্রোথটা আস্তে আস্তে পার্সেন্টেজ কমবে। সো বাংলাদেশে আমরা, মানে কেউ প্রশ্ন করে না, উল্টা প্রশ্ন করে না যে আমরা কেন 11% নেয়, আমাদের পার ক্যাপিটা ইনকাম কেন 6,000 না, আমাদের কেন এটা এখনো 2,500 আছে। অনেক ধন্যবাদ আপনাকে। তো যে চিত্রটা আমরা পেলাম, সেই চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে আসলে গুড়ায় গলদ, সরকার ব্যবসায়ী যখন হয়ে যায় তখন কিন্তু আর ব্যবসার কোনো প্রসার ঘটে না। তো এই পর্যায়ে কি করা উচিত? স্যার, যদি আমার বাবা আর আমি একই বাইরের থেকে অর্ডার কমপ্লিট করতে নিতে যাই, আমার বাবার সাথে তো আমি পারবো না। সো যখন ছেলে ব্যবসায় নামে তখন বাবার ওই ব্যবসাটা করা উচিত না। তো একই রকম বিমানের সাথে কি US বাংলা পারবে? তো ওই একই স্পেসে থাকাটাও, এটা যুক্তি কতটুকু আমি জানি না। বাট আই থিঙ্ক স্যার, ইন জেনারেল, যেরকম আমরা AI নিয়ে কথা বলছিলাম, যদি স্যারের কথাটাই টেনে আনি যে AI ইউটিলাইজেশন ইন বাংলাদেশি বিজনেসেস অ্যান্ড বাংলাদেশ সোসাইটি অনেক একটা আগ্রহ আছে। এবং যদি আল্লাহ করে কোনোভাবে কেউ এটাতে আবার সরকার এসে আটকায় না দেয়, তাহলে ইউটিলাইজেশন ইনশাল্লাহ ভালো হবে। ইট উইল মেক আস ওয়ার্ক স্মার্টার, ইট উইল মেক আস ওয়ার্ক বেটার। কিন্তু এখানে তাও একটা প্রবলেম রয়েছে। We will become again a net user of it. We will not become the net supplier or net manufacturer of it. See, a lot of components of AI, a lot of coding of AI, a lot of millions and millions of lines of coding যেটা লাগে একটা AI ডেভেলপ করতে, এগুলি কিন্তু আপনার ইন্ডিয়াতে করছে, এটা কিন্তু চায়নাতে করছে। চায়না হ্যাজ দেয়ার ওন ডিপসিক, বিভিন্ন AI মডেলস কিন্তু সবাই জেনারেট করছে। বাংলাদেশে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো AI জেনারেট করার মতো কোনো স্পেস আমরা দেখছি না। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড ইট ইজ বিকজ উই ডু নট এনকারেজ ইনোভেশন। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। কেউ একটা ইনোভেটিভ কাজ করতে গেলে কিন্তু স্যার ভুল করবে। মানে ধরেন আপনি প্রত্যেক দিন আপনার বাসায় আপনি গরু গোশ বা মুরগি, একটা সবজি, একটা শাক খাচ্ছেন। হঠাৎ করে যে মানুষটা রান্না করছে, হঠাৎ করে সে চিন্তা করে না আজকে আমি একটা ইংলিশ রোস্ট বানাবো স্যারের জন্য।
তো সে ভুল করতেই পারে, হয়তো লবণ কম হয়ে যেতে পারে বা গোলমরিচ বেশিও যেতে পারে। আপনি যদি তারে ওই দিন এমন ধমক দেন, সে নেক্সট টাইম আর কিন্তু সাহসও করবে না। দ্যাট ইজ দ্য সিচুয়েশন উইথ আওয়ার জেনারেশন। আমরা যদি কেউ একটা নতুন কাজ করতে যাই, ভুল হতে পারে, ভুল হলে ইউ টেক আ কারেক্টিভ মেজার, যে হ্যাঁ তুমি ভুল করছো, নেক্সট টাইম করলে আই উইল ফাইন্ড ইউ। বাট একটা ভুল করছে এটার জন্য জেলে ঢুকে দিবে, ভুল করছে কোম্পানি দখল করে নিবে, কোম্পানি বন্ধ করে দিবে, আপনাকে আপনার বোর্ড থেকে বের করে দিবে, এই জাতীয় কাজ কারবার যদি করে সবসময় রেগুলেটররা, তাহলে কেউ কিন্তু ইনোভেটিভ কাজ করতে যাবে না। তখন সবাই চাবে কি, আচ্ছা ঠিক আছে এই একটু বিউরোক্রেসি আমার কোম্পানিতেও থাকুক, বিউরোক্রেসি থাকলে আমি তো বেঁচে যাব ব্যক্তিগতভাবে। বাট বিউরোক্রেসি ইজ দ্য ক্যান্সার টু business. কেন government should not be in business, sir? Not because of anything else. It's because of one thing. Why Biman is not successful? Because Biman is run through bureaucracy. স্যার একটু আগে ব্রেকে বলছিল যে বিমানে এখন একটা যদি হঠাৎ করে ডিসিশন নিতে হয় যে আমি এখন হজের সময় there is a huge demand, I'm going to increase flights there, let me lease 20 new aircrafts. Can they do it? They cannot take that decision. কিন্তু তাদের গুডউইল, তাদের গভর্নমেন্ট ব্যাকিং সব কিছু আছে, তারা এয়ারবাসকে বলে 20টা কেন 40টা দিয়ে দিবে তারা, কিন্তু they cannot take that decision because it's run through bureaucracy. So until and unless you want to have a clear vision as a nation that we don't want to be net users, we want to be net manufacturers or net supplier, আপনাকে ওটা যদি করতে হয়, আপনাকে ইনোভেশনকে অ্যালাউ করতে হবে এবং ইউ হ্যাভ টু টেক কারেক্টিভ মেজার রাদার দ্যান পিউনিটিভ মেজার্স। শেখ মোহাম্মদ ড্যানিয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর হাবিবুর রহমান ধন্যবাদ। আমার হাতে সময় নেই, ঠিক আছে। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।